ব্যাপারটি স্বামীকে কিডনি দিয়েছে স্ত্রী এবং স্বামী নাকি প্রতারণা করেছে। কিডনি পাওয়ার পরেও স্বামী পরকীয়া করে এবং তারপরে স্ত্রী চলে গেছেন। সে আবেগে ভেসেছে মানুষ। স্ত্রীর কান্নাটা সবাই নিয়ে নিয়েছে। তারপর সোশ্যাল মিডিয়াতে ট্রলিং, বুলিং, কেই পাষণ্ড হাজব্যান্ড যে কাজটি করেছে। পরবর্তীতে যখন স্বামী ক্যামেরার সামনে আসলেন তখন পাল্টে গেল চিত্র। বেরিয়ে আসলো থলের বিড়াল। আসলে প্রতারণা করেছে স্ত্রী, পরকীয়া করেছে স্ত্রী, ফ্ল্যাট লিখে নিয়েছে 60 লাখ টাকার ফ্ল্যাট কিডনি দেওয়ার নামে সেই স্ত্রী। এখনও ছাড়াছাড়ি হয়নি। সব গল্প শুনব মোহাম্মদ তারেকের কাছ থেকে। আমরা এসেছি 1 নম্বর কলমা সাভারে। তার আগে বলি, একটা কথা প্রায় ভাইরাল হয়, নারী অভিনয়ে সেরারে। কি অভিনয়, কি গল্প, কি বাস্তব চিত্র, সেটাই জানার চেষ্টা করব। তারেক ভাই, আমি জানি আসলে এই মুহূর্তে আপনার খুব কষ্ট হচ্ছে, আপনি শারীরিকভাবে অসুস্থ। আপনি প্রথমেই বলেন যে কিডনি ট্রান্সপ্লান্ট কি দুটাই করেছেন? না, একটাই করে, একটাই করি। কারণ আপনারা দেখতেছেন যে আমি অটোমেটিকলি কাঁপতেছি। জি, আমি অসুস্থ, মানে আমি খুব দুর্বল। যেহেতু আমার 15 কেজি ওয়েট লেস হয়েছে, মানে 15 কেজি ওজন কমে গেছে, এই জন্য আমি খুবই দুর্বল। একজন মানুষের 15 কেজি যদি 1 মাসের ভিতরে ওজন কমে, তার যে কত বড় অসুখ হলে সে কমে, এটা হয়তো অনেকের ধারণা আছে, অনেকের নাই। আমি বাস্তবে এখন দেখছি। আমার 15 কেজি ওজন কমাতে আমার শরীর এখনও কাঁপে। আমি রাস্তা দিয়ে হাঁটলে বাসায় সবসময় কাঁপে শরীর। আপনার চিকিৎসার ব্যয়ভার কিভাবে বহন করছেন এখন? আমার মা মনে করেন একমাত্র বলা চলে ভিক্ষার মতোই, একজনের কাছ থেকে খুব অনুরোধ করে কিছু টাকা নিয়ে মানে খুবই, যেরকম এখন আমার 3 মাসের একটা ওষুধ লিখে দিছে কিডনির, যেটা নাকি কিডনিতে ভাইরাস হয়েছে। সেটা 7টা লিখছিল, দামি একটু 3000 টাকা দামের, ওইটা ওখানে কোনোরকম 6টা দিছি। তারপরে 3 মাসের লিখছে ট্যাবলেট হিসাবে। এই ট্যাবলেটটা আমি এখন পর্যন্ত একটা খেতে পারি নাই, অথচ আমাকে 5 তারিখে ছাড়ছে, এই মাসের 5 তারিখে মেডিকেল থেকে ছাড়ছে, 1 মাস 2 দিন পরে। তো বলছে 14 তারিখে আপনি খাওয়ার পরে আমরা কিছু টেস্ট করবো, আসবেন। তো ডাক্তারের কাছে আমি ভয় যাইনি, কারণ আমি ওষুধ খেতে পারছি না। আমার ভাড়া সব 65,000 টাকা আমি ভাড়া পাই এই বাড়িতে। এই বাড়িটা আমার, 65,000 টাকা ভাড়া পাই, অথচ আমার ওয়াইফ এই মাসেরও ভাড়া উঠাই নিয়ে চলে গেছে। 3 মাসে 1,95,000 টাকা ভাড়া নিয়ে ও চলে গেছে। এই 3 মাস তো আমি মনে করেন জেলে ছিলাম 40 দিন, আর মেডিকেলে ছিলাম মাত্র 2 দিন সময় পাইছি। আমি 4 তারিখে জেল থেকে ছুটছি, 4 তারিখে ঈদ তো 7 তারিখে, 6 তারিখে আবার ঢাকা মেডিকেলে ভর্তি হয়েছি, নিঃশ্বাস বন্ধ হয়েছিল তখন 3টা মেডিকেল ঘুরছি, একটা না, কোনো নাই। তো এই 5 তারিখে আমার ছাড়ছে। তো এই অবস্থায় আমি এই সমস্যার ভিতরে এখনও আমি দুর্বল, মানে আমি ওষুধ তো পাচ্ছি না, ও তো ভাড়া সব নিয়ে গেছে, আমি এই অবস্থায় আছি এখন। এবং সে এখন গুলশানে খুব আরামেই জীবনযাপন করছে। হ্যাঁ, গুলশানে ওরা অনেক, ওদের দামি গাড়ি আছে, দামি বাড়ি আছে, 70,000 টাকা দামের বাড়িতে থাকে, 50 লাখ টাকা দামের গাড়িতে চলে। অথচ ওনারা যখন আমাকে বিয়ে দেয়, আমার বাড়ি দেখি ছোট্ট 3 সেট, আমার তখন বাড়ি ছিল 3 সেট, দেখে ওরা বিয়ে দিছিল, কারণ তাদের তখন বাড়ি ছিল না, কোনো বাড়ি ছিল না, ভাড়া থাকতো। তার বোনের বিয়ে ছিল তখন, 3 নাম্বার স্বামী মুন্নায় বাড়তে, 4 নাম্বার স্বামীর সাথে ঘর করতো। ও মেয়ে সাবেরিনার নেপা, সে হচ্ছে মাইটিভিতে চাকরি করে। এখন তার বিশাল অর্থ সম্পদ, গাড়ি, তারপরে যে ভাড়া থাকে। আপনার স্ত্রী এখন আপনার মানে জ্যেষ্ঠের কাছে আছে? জি জি। আচ্ছা, সেখানেই জীবনযাপন করছে? হ্যাঁ, তার সাথে, হ্যাঁ, যেটা সে সাথে শাশুড়ি আছে, শালা আছে, আমার ওয়াইফও, ওখানে ও জীবনযাপন করছে। এবং ওকে অনেকবারই বলছে যে তুই অসুকালে স্বামীর সাথে থাকবি কেন, তো চলে আয় এদিকে। আমার ওয়াইফ 3-4 বারই বলছে এই কথা। তারপর আমার ওয়াইফ তখন যায়নি। তো এবার দেখলাম ও সুযোগ পেয়েছে, এবং এখন যেহেতু আমাকে দেখতে পারে না, ও পরকীয়ার কারণে, ও যেহেতু পরকীয়া করছে এই কারণে আমাকে দেখতে পারে না, এখন ওর সুযোগ হয়েছে, ও এখন ওখানে থাকে। তো ওখানে আমার মন বলছে সেটেল হবে কিনা, এরকম আমার চিন্তা ভাবনা। আপনার 18 বছরের সন্তান আছে, সে সন্তান কোথায় এখন? ওদের সাথে থাকে। ওদের সাথে থাকে। সন্তানের সঙ্গে আপনি কথা বলেন, যোগাযোগ হয়? হ্যাঁ, আমি ওকে ফোন দিছি, ও তো আমার সহজে ফোন ধরে না, আমাকে মানে ব্লকও করে রাখে, অনেক সময় ব্লক করে রাখে। আমি ট্রাই করে দেখি ব্লক করা, তো এখন ব্লক করা কেনা, আমি এখন ট্রাই করে নিই। যখন ছুটানো ছিল তখন আমি মেডিকেল থেকে ফোন করছি, ছেলেটাকে একটু দেওয়া যাবে? হ্যাঁ, ছেলেকে দিচ্ছি। আমি জিজ্ঞেস করছি, বাবা তুমি কি স্কুলে যাও? বলছে স্কুলে কম যায়, প্রাইভেটটাই যাই আমি, তো রাস্তার কাজ চলছে, এখানে একটু কম যায়। এইসব কথা ভালোভাবে কথা হয়েছে, অন্য কোনো কথা তার সাথে আমি বলিনি। আর ওর সাথে কথা বলতে লাগলেও এত বিরক্তকর কথা বলে, এজন্য আমার কথা বলতে ইচ্ছা করে না। আমি বলছি, রিকোয়েস্ট করছি, প্লিজ, আমি মেডিকেলের বেডে শুয়ে আছি, একটা কথা অন্তত তোমার সাথে ভালো করে বলো। কোনো ভালো কথা তোমার সাথে নাই। তোমার কাছে আমি 3,60,00,000 টাকা আমি পাই, সে টাকা দিবা, তাহলে তোমার সাথে কথা হবে এবং দেখা হবে, এছাড়া কোনো। 3,60,00,000 টাকা, এখন কি বলবো আর, এগুলা 3,60,00,000 টাকা নাকি আমার পিছিয়ে খরচ করছে। আর কি, আমি তো ব্যবসা করে আমার চিকিৎসা করতাম। আমি ব্যবসা করছি এখানে প্রায় 13 বছর, 12-13 বছর আমি ফ্যাক্টরিতে, সবাই জানে যে আমি ব্যবসা করতাম। আমি ভাড়া পাচ্ছি 65,000 টাকা বাড়ির ভাড়া। তো আমার ওর কাছে যৌতুক নিয়ে লাগবে কেন? আর উনি 3,65,00,000 টাকা কিসে, মানে কি আমার পানি আমি ব্যবহার করি, সেটার দাম, এক বদনা পানির দাম কি 50,000 টাকা ধরছে কিনা সেটা জানি না, ওরা কেমন লিস্ট করছে, ওরা স্বামীর পিছনে খরচ করলে সেটা চাইতে হয়। হ্যাঁ, এটা তো দেখতেছি যে আমার সাথে কথা বলতে হলে সামনাসামনি, আমি বলছি 1 ঘন্টা আমার সাথে সামনাসামনি কথা বলো, ও ডাইরেক্ট বলেছে জীবনে আর সামনাসামনি কথা হবে না তোমার সাথে আমার।
তো তখন আমি বুঝে গেছি যে ওই রাগটা, ওই মানে অভিমান বা ওই যে যে আমাকে দেখতে পারে না একটা ঘৃণা, ওটা এখনো আছে তার ভিতরে। সে তার বয়ফ্রেন্ডে নিয়ে সবসময় কান্নাকাটি করে, তাকে নিয়ে টেনশনে থাকে, তাকে নিয়ে চিন্তা করে, তাকে নিয়ে ডুবে থাকে। তার বয়ফ্রেন্ড এখন কে? তার বয়ফ্রেন্ড এই গার্মেন্টসে চাকরি করতো, কোয়ালিটি ইনচার্জ ছিল, নাম হচ্ছে রাজীব। আমার বাসায় ভাড়া ছিল প্রায় 3 থেকে 3.5 বছর। এই বাসাতেই ভাড়া ছিল? এই বাসাতেই ভাড়া ছিল, নিচতলায় ছিল প্রথমে। তারপর যখন আমি 3 তলাটা করি তখন 3 তলায় আসে। তারও ছেলে আছে একটা, ওয়াইফ আছে একটা। তো বাড়িতে রাখতো 3 মাস, আর এখানে নিয়ে ওই 15 দিন 20 দিন, তারপরে আবার পাঠা দিত, মানে তাদের সুবিধার জন্য। হ্যাঁ ব্যাচেলর বলতে পারি। হ্যাঁ ব্যাচেলর থাকতো, কারণ আমার ওয়াইফ যেহেতু পরকীয়া করতো তার সাথে, এই জন্য তার সুবিধার জন্য এরা দুজন মিলে তাকে বুদ্ধি করে পাঠিয়ে দিত আর কি বাড়িতে। আচ্ছা, আপনি বুঝতে পারলেন কিভাবে যে সে পরকীয়া করে? হ্যাঁ, প্রথমে একদিনকে যখন ও চ্যাটিং করতেছে, খুব চ্যাটিং করতেছে, আমি বলছি তুমি কার সাথে চ্যাটিং করো? তুমি করতে পারো না, অন্য কোনো কথা না, তুমি করতে পারো না ডাইরেক্ট। তখন থেকে আমার মনটা খুব খারাপ। তারপরে ওর সুবিধার জন্য ওর খালার ওখানে আমার 4,000 টাকা বেতনে দোকানে চাকরি লাগাই দিল, যেটা আমি কখনোই করি না এই এলাকায়। আমি এলাকায় ব্যবসা করছি, সবাই জানে আমি ব্যবসায়ী, কন্ট্রাক্টর। তারপরে ওর কথা, যেহেতু আমি বেকার আছি, আমি করি, ওদের সুবিধার জন্য আমাকে এই কাজটা করাইলো। আমি যখন 3টায় বেরিয়ে যেতাম, তখন ওরা এই যে এই 3 তলায় উঠে এই যে এই রুমটাতে ওরা মিলতো। এবং এইখানকার এক ভাড়াটিয়া ছিল, তার ছোট একটা বেবি ছিল, চাকরি করতো না, তো প্রতিদিনই দেখা যেত। কারণ দেখেন দরজা নাই, এই দুটারে কিন্তু দরজা নাই, এখান থেকে ওই পর্যন্ত দেখা যায় রুম পর্যন্ত। আমার ওয়াইফ এসে আগে চেক করতো যে মেয়েটা দেখছে কিনা, কিন্তু মেয়েটা তো চালাক, মেয়েটা ঠিকই দেখতো। ও যাওয়ার পরে, রুমে ঢোকার পরে ঠিকই ও দেখতো যে রুমে ঢুকতেছে, আটকা দিল। তো এগুলো আমাকে আগে কখনো বলে না। আমি যখন একদিন রাত 10টার সময় ওকে খুঁজে পাচ্ছি না আমার ওয়াইফকে, তখন আমি নিচে গেছি, ছাদে আসছি যে কোথায় গেল। তো আমার সন্দেহ হয়েছে ওর সাথে যেহেতু বেশি কথা বলে, সন্দেহ হয়েছে যে কি দরজা ভিড়ানো, রাত 10টায় ভিড়ানো, দরজা লাগানো না, ছিটকানি দেওয়া না, ভিড়ানো। দরজা খুলতেই আমার সামনে এমন সিনারি, এখন ওটা আপনাদের কি বলবো, ভাষায় প্রকাশ করা যায় না। তারপরে 2-3টা চর মারছে ওকে। চর মারার পরে ছেলে তো তখন পালাইছে। পালানোর পরে এরা সবাই তখন ওই চিল্লাবালি শুনি, এরা সব বেরিয়ে আসছে। এসে ওই মেয়েটার তখন তার মনের ক্ষোভগুলা প্রকাশ করছে নিচে গিয়া, আজকে ধরা খাইছে রে, আজকে ধরা খাইছে। মানে ও এতদিন দেখে কাউকে বলতে পারে না, ওরা এতই ডেঞ্জারাস, দেখলেও কাউকে বলা যাবে না, কারণ চাকরি বাদ দিবে, বাসা থেকে বের করে দিবে। আমার বাড়ি, আমার কিছু বলার নেই, সে সব কিছু করে দেন না, এখন পর্যন্ত সে ভাড়া উঠাচ্ছে। তো তারপরে যাক, নিচে যাওয়ার পরের দিন সকালবেলা তার খালার ওখানে চলে গেল, দেখা কেস করলো। কেস করার পরে এসআই আসলো আমাকে তদন্তে, বলছে দেখেন আপনি ভদ্র মানুষ। আমি বললাম যে 3 তলায় আমি ওকে মেরেছি, সোজা কথা, সত্যি কথা। বলছে ঠিক আছে, যাই করছেন, এখন কেস করে ফেলছে। কি কেস? নারী নির্যাতন মামলা করছে। তারপরে বলছে আপনাকে 3 দিন সময় দিলাম, আপনি যদি ওর সাথে না মিলেন তাহলে আপনার খারাপ হবে। পরে 3 দিনের দিন, 2 দিন ফোন দিয়েছি, ধরেনি। 3 দিনের দিন ফোন ধরছে। পরে বলছে, আমি বলছি উঠাই নাও কেসটা, নাহলে আমাকে নিয়ে যাবে বা এরকম কিছু করবে। তো আমার কথা মতো বাস আসলো, এসে থানায় গিয়ে উঠাই নিল ওটা। তখন ওর মন মানসিকতা ভালো, কোনো খারাপ নেই। তারপরে আপনার 20 দিন মতো গেছে, ওর মন মানসিকতা ভালো, রান্নাবান্না করছে, খাওয়া দাওয়া করছে, সবই করছে। তখন পর্যন্ত ওই ছেলের সাথে তার সম্পর্ক, তখন সেটিংয়ে আছে। সে এখান থেকে যেহেতু বের করে দিচ্ছে, ফ্যাক্টরি থেকে বের করে দিচ্ছে সাথে সাথে দেখে। পরে 24 বা 22 দিনের দিনে তখন আমার এক শালার ওরই খালাতো ভাইয়ের হলুদে গেছে, হলুদে যাওয়া দেখছি সেটিং করতেছে। পরে আমি দেখে আমি এখনও তো এসব করিস, তাই বলে আমি বাসায় চলে এসে আমার ব্যাগটা গুছাই রাত্রেবেলা আমি চলে যাবো মনে করতেছি কোথাও। এমন চিন্তা ভাবনা করাতে ও এসে বলছে যেও না। এক কথা বলে কোথায় যাও? আমি জানি না, তুমি এখনও তুমি এই নোংরামি ছাড়তেছো না, এত কিছুর পরেও। বলছে যেও না। আচ্ছা গেলাম না। পরের দিনে ওর বোন মিডিয়াতে যে চাকরি করে, মেসাবের না নিপা, ও পুলিশ দিয়ে বা কি দিয়ে ওদের হাত আছে, তো সব জায়গায় ওর হাত আছে। সে জায়গায় ও ফোন করে দেখে যে ওই ছেলেকে টাকা দিতেছে বর্তমানে, কারণ ছেলে ঘুরতেছে, চাকরি নাই। আচ্ছা, টাকা টাকা দিতেছে। কারণ আমাকে বললো যে ওর বোন, এই কথাগুলো ভালো গার্জেন হিসাবে বলছে, আমার খুব ভালোই লাগছে, যেহেতু এখনো টাকা দিচ্ছে, এই জন্য আমি বন্ধ করে দিচ্ছি। সে খুব ভালো করছেন। তারপরে বাসায় আসার পরে ও বলছে কি তুমি বন্ধ করে দিচ্ছ এই ওর নাম্বার? বলছি না, তোমার বোন বন্ধ করছে। কয় না তুমি বন্ধ করছো? আমি ভালো কথা, আমার যদি এত বড় পাওয়ার থাকে তাহলে তো আমি তো হ্যাপি। এই যে চিৎকার পারে কাঁদতেছে যে কেন এডি করলা তুমি, ওর আমি জীবনে সবচেয়ে ওকে বেশি ভালোবাসছি। এই যে মানে চিৎকারের এই ধরন দেখলেও আমি তখন বুকার মতো তাকিয়ে আছি। তারপরে চিৎকার থামিয়ে তখন বলছে সকালবেলা আমার সাথে যাওয়া থানায়। কেন? ওকে আমি 32,000 টাকা দিছি, যে আমার বিকাশ থেকে সবগুলা মিলাই আমি হিসাব করলাম 32,000 টাকা এই কয়দিনের ভিতর দিছে। আচ্ছা, তাই বলছে এটা আমি উঠাবো। আমি বলছি দেখো 32 লাখ টাকা হলে আমি যাবো না, কারণ তুমি যাবা। সম্মানিত দর্শক এবং শ্রোতাবৃন্দ, আমি ডক্টর আবুল কাশেম মোহাম্মদ মাহবুবুল্লাহ যশোরী, বাংলাদেশি সেবা পার্টির পক্ষ থেকে আপনাদের সকলকে জানাই আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। কিছুদিন পূর্বে আমরা ফেসবুকে একটি বোনের
আর্তনাদ শুনেছিলাম। তিনি বলেছিলেন স্বামীকে কিডনি দান করেছিলেন, সেই স্বামী পরকীয়াতে ধরা খেয়ে তাকে ছেড়ে দিয়েছেন, তাকে অবহেলা করেছেন, তাকে কোনোভাবেও মূল্যায়ন করেননি। কিন্তু এই ঘটনার এখন সত্য যেটি, সেটি আবার ফাঁস হয়ে গেল। এতদিন আমাদেরকে শোনানো হলো যে তিনি নিজের কিডনি দিয়েও স্বামীকে ধরে রাখতে পারেননি। তো আবারও এই বাঙালি যে আবেগ প্রকাশ করতে পারে, এখন সেই ঘটনাটির মোড় উল্টো ধারায় চলছে। এই স্ত্রী স্বামীর কাছ থেকে কিডনি দেওয়ার নামে 60 লক্ষ টাকা নিয়েছে এবং একটি ফ্ল্যাট হাতিয়ে নিয়েছে এই স্ত্রী। স্বামীর পরকীয়ার যে নাটক করেছিল, এটি মূলত স্ত্রীর পরকীয়া, আমরা এখন জানতে পারছি। তাহলে বাঙালি নারী, এদের ইতিহাস এমনটাই, যখন তদন্ত করা যায় তখন বোঝা যায় যে আমাদের দেশে অনেক স্ত্রীরা এতটাই দুষ্টু হয়, বিশেষ করে অনেক প্রবাসীদের স্ত্রীরা। এখন এই স্ত্রীর যে পরকীয়া, সেটি স্বামীর হাতে নাতে ধরা পড়ে। আর সাজানো হয়েছিল কি স্বামীর পরকীয়ার গল্প। চিন্তা করে দেখুন, একটু তদন্ত করলে কত কিছু বেরোয় আসে। আমি এমন একজন প্রবাসীকে জানি যে প্রবাসীর স্ত্রী স্বামীর সব কিছু লুটে পুটে খেয়েছে, স্বামীর মাকে সহ্য করেনি, স্বামীর ভাই বোনদের সাথে মিলেমিশে চলতে পারেনি। আবার স্ত্রী স্বামীর বিরুদ্ধে থানাতে কেসও করেছে। আর স্ত্রীর বিভিন্ন বন্ধু বান্ধবদের সাথে কথা বলার কারণে, টিকটক, ফেসবুক, ইউটিউবের সাথে সময় দেওয়ার কারণে সেই স্ত্রীর সন্তান শিক্ষিত হতে পারেনি, অকালে ঝরে গেছে। ছেলে বন্ধুর সাথে ঘর ছেড়ে চলেও গেছে। আবার এই স্ত্রীকে যখন প্রবাসী স্বামী জিজ্ঞাসাবাদ করে, তখন আদালতে যে জজকে বলেছে যে আমার স্বামীর সাথে আমার বনিবনায় হচ্ছে না, তাই আমাকে তালাক দেওয়ার সুযোগ করে দিন। আবার সন্তানেরা প্রবাসী বাবার সাথে কথা বলতে পারেনি, সেই সন্তানেরা প্রবাসীর স্ত্রীর যত দুর্নাম, যত কুকৃতি সব যখন সুযোগ পেয়ে বাবাকে বলে, তখন বাবা চিন্তা করলো এ কোন ধরনের স্ত্রী, যাকে এত ভালোবাসা হলো, এত টাকা পয়সা দেওয়া হলো, এমনকি সেই প্রবাসী তার স্ত্রীকে ভালোবাসতে যে 50 লক্ষ টাকার বাড়িও করে দিয়েছে। আর সেই বাড়ি স্বামীর এলাকাতে থাকার কারণে
সেই স্ত্রী যখন বুঝতে পারলো যে এখানে থেকে মুখ দেখানো যাবে না, তখন সে বাবার বাড়ির দিকে চলে এসেছে। এই ধরনের ঘটনা আমাদের বাংলাদেশে একের পর এক এই কুচক্রী স্ত্রীরা করেই চলেছে। আর প্রবাসীরা তাদের মাথার ঘাম পায়ে ফেলিয়ে না পারছে সন্তানদের মানুষ করতে, আর না পারছে এই স্ত্রীদের সাথে ভালোভাবে সংসার করতে। তাহলে চিন্তা করে দেখুন, এই ফেসবুক, এই ইউটিউব, এই টিকটক এই প্রবাসীদের স্ত্রীদের এক অংশকে কোথায় নিয়ে ঠেকিয়েছে। এই সকল স্ত্রীদের থেকে প্রবাসী স্বামী ভাইদেরকে আল্লাহ নাজাত দিন, নইলে এই স্বামীরা কোনোভাবেও এই স্ত্রীদের থেকে সুখ কি জিনিস সেটা আর পাবে না। আল্লাহ আমাদের সকলকে অন্তত বুঝার তৌফিক দান করুন। যখন আমরা দেখতে পাব এই স্ত্রীরা শুধু স্বামীদের টাকা চায়, তখন আস্তে আস্তে এই স্বামীদের উচিত হবে স্ত্রীদের থেকে পৃথক হয়ে যাওয়া।